9 বাজে। আগেই আমি ইন্ট্রোডিউসটা করি। সোনালী বিশ্বাস চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি, কারণ কি অনেক দিন বলতে 6 দিন হয়ে গেছে ভিডিও আপলোড করিনি। তোমরা দেখেছো, যে কয়েকজন দেখেছো যে আমার ছেলের শরীরটা খুবই খারাপ ছিল, এখনও খারাপ আছে, কিন্তু যেরকম ছিল তার থেকে অনেকটা ভালো হয়েছে, রিকভার হয়েছে, ও খাচ্ছে এখন। ওকে কি খাওয়াচ্ছি, কি হয়েছিল কি না হয়েছিল সেটা আমি বলেছি, তাও আমি এই ভিডিওটাতে পুরোপুরি বলবো। আগে একটা কথাই বলবো যে এতগুলো দিন পরে পরে যে ভিডিও দিচ্ছি, ভিডিওর ভিউজও নষ্ট হয়ে গেছে, ভিডিওর রিভিউ নষ্ট হয়ে গেছে, কিন্তু সেটা আমি আবার আনবো। আর কোনো দিনই ইউটিউব নষ্ট করা সম্ভব নয়, কারণ যখন পারবো, যেভাবে পারবো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যাই হোক, ছেলেটা খুব অসুস্থ, তো মন টন একদম ভালো থাকে না, চিন্তায় থাকি সব সময়। তো আমার ছেলের কি হয়েছিল আমি সেটা প্রথমে বলি। ওর গল ব্লাডার স্লাজ হয়েছিল, মানে পিত্তথলিতে একটু কর্দমাক্ত বালি বালি জমেছে। আর সেটা হচ্ছে বিলিরুবিন হাই হয়ে গেলে হয়, অনেক সময় কোলেস্ট্রল হাই হলে হয়। তো ওকে এগুলো ওর হওয়ারই কথা না, কারণ ওকে যেভাবে রেখেছিলাম, তো ডাক্তার বলে যে কখন কার কী হবে সেটা তো আর বলা যায় না। তো যাই হোক, মোটামুটি এখন সেদ্ধ ভাত চলছে, মানে গলিয়ে প্রেশার কুকারে ভাত দিয়ে বিভিন্ন সবজি দিয়ে সেদ্ধ করে, আলু, পেঁপে, গাজর, পটল, এগুলো সব বীজ ছাড়িয়ে সবজি সেদ্ধ করে গলিয়ে পেস্ট, মানে একদম হাতে মেখে ভাত দিয়ে ওই চামচে করে দিচ্ছি, ও খাচ্ছে। তো এই পর্যন্ত চলবে 2-3 মাস বা 6 মাস বলেছে, কিন্তু দেখবো 2 মাস পর আল্ট্রাসাউন্ড করে যে কী পজিশন। তারপরে তোমরা প্রার্থনা করো ছেলেটা যেন ভালো হয়ে যায়। তো অনেক চিন্তাভাবনার মধ্যেই ছিলাম, ভীষণ চিন্তাগ্রস্ত ছিলাম, মানে এইরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটবে বা আমার ছেলের সঙ্গে ঘটবে আমি তো কল্পনা করতে পারিনি। ও তো কত ছোট, আর সত্যি কথা বলতে এত সুন্দর কেয়ারেবেল রাখি। অনেকে ভাবে যে বাচ্চা ছাড়ি না, বাইরে খেলাধুলা করে না, ওরকম কিছু নয়। আমাদের বাড়িটা বেশ খানিকটা বড়, এবার এইখানে তো কেউ কারো বাড়িতে যায় না, রাস্তাঘাটে ছোট ছোট অলিগলি রাস্তা, সেখানে বাচ্চারা ওইভাবে খেলাধুলাও করে না, কাছাকাছি কোনো মাঠ নেই যে সেখানে পাঠাবো। তো বাচ্চার সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় কি, বাচ্চার অ্যাক্টিভনেস থাকা খুব দরকার, যেটা হচ্ছে ছোটাছুটি খেলাধুলা খুব পরিমাণে করবে। তো আমার বাবুসোনাও কিন্তু প্রচুর খেলাধুলা করতো, এখন এই সমস্যাটা হঠাৎ ধরা পড়ে গেছে, মানে এটা খুবই খারাপ লাগছে। তো ভগবানকে আরও প্রণাম জানাই, ভগবানকে আরও ধন্যবাদ দিই, আর আমার গুরুজনদেরও প্রণাম দিই, এই কারণেই যে মানে ভগবানের যদি সত্যি ভগবান পাশে না থাকতো, বা আমার যদি সত্যি আরও অন্যরকম খারাপ কিছু হতো, তাহলে হয়তো মানে সার্জারির দিকে যেতে হতে পারতো, কিন্তু ভগবান প্রথমেই ধরা দিয়ে দিয়েছে। এখনও বলা যায় না যদিও। তো ঠাকুরকে আমি শতকোটি সহস্র কোটি প্রণাম, আর এইটুকুই ভগবানের কাছে চাইব। তোমরাও দয়া করে আমার ছেলেটার জন্য প্রার্থনা করো যে ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে একটা স্বাভাবিক বাচ্চার মতো জীবনযাপন করে, খেয়ে দিয়ে খেলে তুলে খুব সুন্দর হাসি খুশি জীবন যেন ফিরে আসে। তো এমনি ভালো আছে অ্যাকচুয়ালি। মাছ মাংস এগুলো কিছুই দেওয়া যাচ্ছে না। আর ফলের রস আজকে যেহেতু 14 দিনে পড়েছে, আজকে বুধবার, আজকে 14 দিনে পড়েছে, আজকে থেকে ফলের রস দিতে বলেছে। তো আমরা ফলের রস বলতে মানে রস হলো জুসি ফ্রুট, যেগুলো ধরো বেদানা, মোসাম্বি, এই টাইপের ফলের রস দিচ্ছি। আর আজকে শুরু করলাম, 2টো মোসাম্বি লেবু দিয়েছি ছোট ছোট, তো সেটা চামচে করে তো ছোট ছোট মোসাম্বি যেহেতু, তো সেটাকে দুটো মানে স্কিনগুলো পরে খোসাটা পুরো ভালো করে ছাড়িয়ে তারপরে মিক্সিতে দিয়েছিলাম। মিক্সিতে না দিলেও হতো, কিন্তু ভাবলাম যে পিউরিফাইংটা পুরো ভালোভাবে পিউরিফাইংটা হবে। তো যাই হোক, মিক্সিতে দিয়ে জুসটা ছেঁকে নিয়েছি, আর বেশ খানিকটা হয়েছে, সেটা চামচে করে খাওয়ালাম আজকে। তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে রোগা হয়ে গেছে, মানে রোগা খাওয়া দাওয়ার জন্য নয়, কারণ কি আমাদের চোখের সামনে কত কত পথ শিশু বাঁধে, যাদের মা বাবারই ঠিক নেই, যারা কুকুরের খাবারটাও কেড়ে খাচ্ছে, তাদের শরীর সুস্থ থাকে, তারা কিন্তু ভোগে না। তো এই রোগা হওয়ার পিছনে একটাই কারণ যে ও 4 দিন আবার হসপিটালেও ছিল, মানে চাকদা জেনারেল হসপিটালে ছিল। তো চাকদা জেনারেল হসপিটালে থাকার 4 দিনের দিন যখন ওকে ছুটি করে নিয়ে আসবো, সেটা কী কারণে হচ্ছে আমি পরে বলছি। তো যেই দিন নিয়ে আসবো ছুটি করে, সেদিনই ওর একটা সমস্যা হয়, সেটা পেটে ব্যথা শুরু হয়ে যায়। আর পেটে ব্যথাটা এমনভাবে হয়, ভাবলাম কমে যাবে, আমি তো কল্পনা করতে পারিনি যে এসব কোনো সংক্রান্ত পেটে ব্যথা, যেমন অ্যাপেন্ডিক্স বা গল ব্লাড স্টোন, এই টাইপের কোনো ব্যথা কল্পনা করতে পারিনি। ভেবেছি বাচ্চা মানুষ, বাইরের খাবার এনে এনে খাওয়ানো হচ্ছে, সকালবেলা পরোটা তরকারি খাওয়া হয়েছে, পরোটা জিনিসটা সত্যি ভালো না, কিন্তু কি ওই যে পাশের বেডে বাচ্চার মায়েরা এনে এনে বাচ্চাদের খাওয়াচ্ছে, সেটা দেখে দেখে আমার ছেলেও চাইতো, আর আমার সত্যি বলতে আমারও ভালো লাগতো। তো আমি তো অ্যাভয়েড করতেই পারি, যেহেতু আমি ওর মা, কিন্তু ও অ্যাভয়েড করতে পারতো না। ওর জন্য ও এমনই মানে বলতো, ওই জন্য আমরা একটু এনে দিতাম, তো ওটা থেকে হয়নি। কিন্তু যখন হয়ে যায় জিনিসটা, যখন একদম হয়ে যায় কমপ্লিটলি, তখন কিন্তু বাইরের খাবার দিলে আরও বেশি হয়। তো সেই জন্য হতে পারে। তো পেটে ব্যথাটা কোনো রকমে একটা ট্যাবলেট দিয়ে সিস্টার কমিয়ে দিয়েছিল।
তারপর ট্যাবলেটটা খাওয়ার পর সারাদিনই ভালো গেছে, কারণ কি সকালবেলা যখন ওর পাপা ভাত নিয়ে গেছে হসপিটালে তখন আমরা দুজন ভেবেছিলাম ভাত খাবো, সেদিনকে পছন্দ মতো বেশ ওর আলু ভাজা, ডাল সেদ্ধ এসব নিয়ে। তো ভাতটা ও সারাদিন খেতে পারেনি, আর এমনিতেই বেলা করে অসুবিধাটা হয়েছিল, মানে বেলা করে খাওয়ার জন্য বেলা করেও খাওয়া হয়েছে। আর তারপরে তো পেটে ব্যথা করে 12:30টার সময় শুরু হলো, ট্যাবলেটে কমে গেল, কিন্তু সাহস পাচ্ছিল না, মা আমি খাবো না, আমার ভালো লাগছে না। ব্যাস ঠিক আছে, আমি ভাবলাম ঠিক আছে খাবে না, পরে খাবে, মানে জোর করে তো দিতে নেই। ঠিক সন্ধ্যা 6টা বাজে, তখন একটা বিস্কুটের প্যাকেট ছিল, গুড্ডি, যেগুলো বাটার বিস্কুট গোল গোল, আমার তো একদম পছন্দ হয় না, এবার ও ভালো খাই বলে ওর পাপা নিয়ে গেছিলো। তো সেই বাটার বিস্কুটটা সন্ধ্যার সময় 6টা নাগাদ খেয়েছিল, খাওয়ার পরে বলে কি পেটে ব্যথা, ব্যাস চালু হয়ে গেল আবার। 12টার 12:30টার সময় থেকে 2:30 পর্যন্ত কমে গেল, তারপরে আবার চালু হয়ে গেল। আমি ভাবলাম এটা হয়তো ফুড পয়জিং থেকে বা ফ্লু, কোনো বিষাক্ত কোনো হাওয়া ঢুকেছে, কারণ জেনারেল হসপিটাল, তারপরে বিভিন্ন ধরনের পেশেন্ট, আর বাতাস তো একদম পলিউটেড, বাতাসে তো কোনো মানে জীবাণু ভর্তি। আমি অনেক কিছু ভাবনা চিন্তা করে ঠাকুরকে ডাকছি যে হয়তো কমে যাবে। কিন্তু বাবা 6টা 10 বাজে তখন ওকে পটিতে নিয়ে গেছিলাম, যে চল পটিটা কর, যদি কমে যায় ভালো হবে। যেতে তো চাইছিল না, তবুও গেছে, তো পটি হয়েছে, আর মাটি কালারের মতো হয়েছিল, ওটা একটা সিমটম। এইবার যাই হোক, মাটি কালারের মতো হয়েছিল। সিস্টাররা দেখো, জেনারেল হসপিটাল মানেই হচ্ছে মামা বাড়ির মতন, মানে ডাক্তারদের ব্যবহার যা খুশি তাই, মানে ট্রিটমেন্ট একেবারে খুব খারাপ তাও না, কিন্তু খুব যে ভালো, খুব যে কেয়ার সেরকম, মানে কোনো রকমই ইঞ্জেকশন দেবে, একটু এই দেবে ওই দেবে, হয়ে গেল ট্রিটমেন্ট হয়ে গেল। মানে জেনারেল হসপিটালের যে পশ্চিমবঙ্গের যে অবস্থা, মানে নার্সিংহোমগুলোও পুরো ভাওতাবাজিতে ভর্তি। তো কারণ কি সব কিছু ভালো লাগে না এখন, তোমরাই জানো যে ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা এখন, তো জেনারেল হসপিটালগুলো বা যে কোনো নার্সিংহোম সবই একদম পলিটিক্স চলছে, কিছু করার নেই। তো যাই হোক, তো ওই ব্যথাটা কমলো না, 6:30 নাগাদ যে ব্যথাটা উঠলো, আবার সিস্টারকে বললাম। এবার না সিস্টাররা এমন ইরিটেশন ফিল করে, বারবার কোনো কথা বললে ওদের কাছে একটা অতিষ্ঠ হয়, নিজের বাচ্চা হলে তো এরকম করতো না। আর সত্যি কথা বলতে আমার একটা পার্সোনালিটি আছে, হতে পারি আমাদের পয়সা নেই, কিন্তু আমি বিশেষ করে আমার যথেষ্ট একটা কোয়ালিটি পার্সোনালিটি আছে, না কারো কাছে নত হতে পারি, না কারো পা ধরতে পারি, না কারো কাছে কিছু ওই আগ বাড়িয়ে চেয়ে কিছু খাওয়ার অভ্যাস আছে। হ্যাঁ, ভালোবেসে তুমি কিছু দিচ্ছ দাও, ঠিক আছে, প্রয়োজন হচ্ছে, খুব প্রয়োজন নেব, তার মানে অচেনা কারো কাছ থেকে কিছু নেওয়ার হাত অত লম্বা না, নিজেদের কাছ থেকেই, নিজের রক্তের সম্পর্কর কাছ থেকেই নিই। তো যাই হোক, মেন কথা হচ্ছে যে সিস্টাররা হচ্ছে এইরকমই ব্যবহার করে। এবার একটা ট্যাবলেট তো দিল না, এবার ইঞ্জেকশান পুশ করলো, ইঞ্জেকশানটা খুব ব্যথা লাগলো আমার ছেলে, মানে গরু ছাগলের মতো ইঞ্জেকশান দেয়। 10 বছরের বাচ্চা, 10 বছর তো কমপ্লিটও হয়নি, 10 বছরের বাচ্চা, মানে এমনভাবে একটা মায়া মমতাও নেই। তো যাই হোক, কী আর বলবো, এদেরকে বলে কিছু লাভ নেই, কারণ এরা দীর্ঘদিনের অভিজ্ঞ সম্পন্ন মহিলা, এদের যথেষ্ট নলেজ আছে, তাই জন্য নিজেদেরকে নিজে অনেক বড় ভাবে। তো ইঞ্জেকশানটা দিল, খুব ব্যথা লাগলো, ঠিক আছে ভালো কথা, ব্যথা লাগলো, ব্যথা তো কমলোই না পেটে। এইবার এই করতে করতে সেই 6:30 থেকে চেষ্টা করতে 9:30 বেজে গেছে, ছেলের পেটে ব্যথা কমে না। আমার ছেলে যে কী ধৈর্য, মানে অনেক বাচ্চাদের মতো ও হয়তো শক্তি না, ও হয়তো কমজোর, মানে কমজোর বলতে কি, শান্ত, খুব শান্ত, কোনো দুষ্টুমি পারে না, কোনো মারামারি পারে না, কাউকে বাজে কথাও বলতে শেখেনি। তো ছোটো থেকেই ওকে আমি অনেক ভালো করে সংস্কার দেওয়ার চেষ্টা করেছি, কারণ ধর্ম, সংস্কার, শক্তি, ধৈর্য সব কিছুই শেখানোর চেষ্টা করছি। কারণ কি, আমার এইটুকু বয়সে আমি যা অভিজ্ঞতা অর্জন করেছি অনেকে তাও করেনি। তো আমি চাই আমার ছেলেটা মানসিক দিক থেকে শক্তি হোক, গায়ে হাতে পায়ে জোর হয়ে কিছু হয় না, ব্রেন শক্তি হোক, ব্রেনে জোর হোক, মানসিক শক্তি হোক। কারণ একটা জিনিস বুঝেছি, ওইটুকু বাচ্চার ওর মানসিক শক্তি অপরিসীম, মানে আমারও হয়তো হবে না। কারণ কি, ওকে চ্যানেল বানিয়েছে এই সাইডে, মানে যে সুচ ফুটো করে যে স্যালাইন চড়ায় এই সাইডে, এই রিস্টের এখানটা বানিয়েছে। এটা তোর কি হয়েছে তাতে, এখানটা যাই হোক, সরি ও একটা কথা বললো তাই জন্য, এখানটা চ্যানেল বানিয়েছে। এটা 2 দিন 1.5 দিন চলেছে, এর মধ্যে ভোরবেলা রাত্রেবেলা 3টে করে র্যান্ডাপ চলতো, মানে মেডিসিন অ্যান্টিবায়োটিক পুশ করতো, ইঞ্জেকশন হসপিটালে বসে। তো সেগুলো মোটামুটি এইটা ব্লক হয়ে গেল। তারপরে আবার ডান হাতে সেম এই জায়গা, মানুষ এখানে চ্যানেল করে, এই মাঝখানটা, আমি মোবাইলটা ধরে আছি বলে বলতে পারছি না, এখানটা এই শিরাতে, এই যে আমার যেমন এই যে নার্ভগুলো দেখো ব্লু কালারে, এখানে করে, এখানে করেনি। তো ভীষণ ব্যথা লাগতো, ছেলে মানে নড়ানড়ি করতো, আমি রাত জেগে থাকতাম, 4-5টা রাত আমার চোখে ঘুম নেই, দিনে তো ইম্পসিবল, ঘুম আসে না। ছেলে যদি এরকম থাকে, কোনো মা আছে পৃথিবীতে ঘুমাবে? কারণ প্রত্যেকটা মাই তো তাই না। তো যাই হোক, পেটে ব্যথা কমলো না, শর্টে বলি ভিডিও বড় হয়ে যাচ্ছে। পেটে ব্যথা কমলো না, ইঞ্জেকশন দিল তাও কমলো না, সেই রাত 9:30 বাজে আমরা রেফার করে নিয়ে আসি, শিশু ডাক্তার দেখাই, তাও কোনো এমার্জেন্সিতে দাও, ইউএসজি করতে হবে ইমিডিয়েটলি। রাত বাজে 9:30, ভাই ইমিডিয়েটলি ইউএসজি, কিন্তু বাবার ইউএসজি আছে নাকি, বাবার নার্সিংহোম বা বাবার সেন্টার আছে, তোমরা কি দিয়ে পেটে ব্যথাটা কমে তোমরা সেটা ট্রিটমেন্টটা করো। শিশু ডাক্তার এমবিবিএস লিখে দিচ্ছ, প্রেসক্রিপশনে বড় বড় লিখে দিচ্ছ, মেডিসিন ডক্টর, এমবিবিএস ডক্টর, অথচ কাজ করা কিছু পারে না। তো যাই হোক, এরা ডাক্তার মানে যে কি বুঝি না, মানে রাত 9:30টার সময় ইমিডিয়েটলি ইউএসজি লিখে দিল, চারিদিকে বৃষ্টিতে পুরো থই থই জল,
হসপিটাল থেকে বেরোলাম, টোটোর কোনো ঠিকানা নেই। টোটো হসপিটালে কি কটা টোটো থাকে? যারা এমার্জেন্সি পেশেন্ট, পোড়া রুগী, হ্যানা রুগী, তেনা রুগী, সাপে কাটা রুগী তো ভরেই যাচ্ছে দিন দিন। আমার চোখের সামনে দুটো ছোট ছোট বাচ্চা, একটা হচ্ছে ওই হার্ডলি 5 বছরের বাচ্চা হবে, আর আগের দিনে ছিল 2-2.5 বছরের একটা বাচ্চা, ওটাকে রেফার করে কল্যাণী পাঠিয়েছে, সাপে কামড়েছে। ওটার ঘুম ঘুম পেয়ে যাচ্ছে, বিষাক্ত সাপে কামড়েছে। আর আমার চোখের সামনে একটা বাচ্চা মারা গেল সাপে কামড়ে, মানে নিয়ে এসছে মরে গেছে। এগুলো দেখে না যে কি কষ্ট, কি কষ্ট, কি কষ্ট। মানে কোনো মা নেই পৃথিবীতে যে নিজের সন্তান অসুস্থ, হসপিটালে এই অবস্থা, তার উপর আবার এইরকম একটা পেশেন্ট চোখের সামনে মরে যাচ্ছে, ছোট ছোট বাচ্চা, মানে সেটা দেখা যায় না। তখন মাথার মধ্যে উল্টো পাল্টার যেগুলো কথা, সেগুলো ঢুকে যাচ্ছে আমার আর কিছুই না। আমি তখন ঠাকুরের কি নাম করব? ঠাকুরের নাম মাথা থেকে আউট হয়ে চলে যাচ্ছে উপর দিক দিয়ে, উল্টো পাল্টা কথা প্রবেশ করছে। বলে না যে সময় খারাপ হলে চারিদিক দিয়ে সময় খারাপ হয়, সেরকমই। তো যাই হোক, খুব মনকে শক্ত করলাম, কারণ আমি ছেলের সামনে কান্না করতে পারতাম না, কারণ আমি যদি 1 ফোঁটা কাঁদি, আমার ছেলে পুরো পুরো ফাটিয়ে কাঁদবে আর আমাকে সামলানোর জন্য ব্যস্ত হয়ে যাবে। তবুও ওরকম হয়েছিল ব্যাপারটা। তো যাই হোক, 9:30টার সময় ঠাকুরের কোনো রকমে আমার হাজব্যান্ডের অনেক পরিচিতি আছে, অনেক বন্ধু বান্ধব আছে, সবাইকে ফোন করলো ইমিডিয়েটলি। আর ওর ফোনটাও ভালো না, খুব কমা ফোন, মানে কমা বলতে কি, অনেক দিন আগে ফোনটা নিয়েছিল, বেশ কয়েক বছর হয়ে যাওয়াতে ফোনটা ভালো ছিল না, চার্জও খতম। আমার ফোনটা যেহেতু ছিল, ব্যালেন্সও ছিল, সবাইকে কল করে করে যোগাযোগ করেছে কোথায়। এবার আমার দাদাকে ফোন করেছিলাম, দাদা তো কন্টিনিউ আমার ছেলের খোঁজ নিয়ে যাচ্ছিল। এবার দাদাকে ফোন করেছিলাম, দাদা বলে কি যেটা সব থেকে ভালো নার্সিংহোম সেইখানে নিয়ে যা, যত টাকা লাগে আমি দিয়ে দেবো। তো এই মুহূর্তে সব থেকে ভালো নার্সিংহোম বলতে একমাত্র আমি যেখানে, তো দাদা বলেছে যত টাকা লাগে আমি দিয়ে দেবো, তুই যেটা ভালো নার্সিংহোম আছে সেইখানে নিয়ে যা। এবার আমরা থাকি চাকদার পালপাড়াতে। এবার পালপাড়া জেনারেল হসপিটাল থেকে আমরা বেরিয়ে ছেলেকে নিয়ে টোটো পেয়েছি কোনো রকমে একটা। আমার বর্ত তার বন্ধুকে ফোন করলো, শোভনদা নামে, উনি হাই স্কুলের টিচার, খুব ভালো মানুষ, স্ট্যান্ডার্ড। তো ওনার মা কিছুদিন আগে চারু নার্সিংহোম চাকদাতে ভর্তি ছিলেন, আর খুব পজিশন খারাপ ছিল, সেখান থেকে ওনার মা সুস্থ হয়ে বাড়ি যায়। তো শোভনদা ওনাকে বলল যে স্বপন, এই মুহূর্তে তুই কোথায় বা যাবি, তুই চাকদার চারু নার্সিংহোমে চলে আয়, এখানে ভালো হবে। তো আমরা ইমিডিয়েটলি চারু নার্সিংহোমে গেলাম, সঙ্গে সঙ্গে ওকে ইঞ্জেকশান দিল, ওকে স্যালাইন কিছুক্ষণ পর চড়ালো। স্যালাইন চলার পর তো 102 জ্বর, কারণ কি বডি তো ঠান্ডা হয়ে যায় না, স্যালাইন এমন চালিয়েছে। মানে তারপরে মোটামুটি ব্যথাটা কমে। 2 দিন ওকে ফাস্টিংয়ে রাখলো, কিচ্ছু খেতে দিল না স্যালাইনের মাধ্যমে। চ্যানেল তো পুরো আবার যেটা হসপিটাল থেকে করা ছিল সেই অবস্থাতেই ওই চ্যানেল দিয়ে, মানে ওই যে স্যালাইন যায় সে শিরায় ফুটো করা, ওইটার মধ্য দিয়েই কিন্তু স্যালাইন ওইখানেও দিচ্ছে। ওখানে দিতে দিতে সেই সময় আবার পরের দিনে আবার এইখানে, এই যে মানে বলছি ফোনটা রেখে নিই, মানে এইখানে আবার একটা বানিয়েছে। সেটা বানানোর সময় আমার ছেলের ওইটা বানানো যখন হলো, সেটা ভুল হয়ে গেছে, ভালো হয়নি, এমন সব কাণ্ড কারখানা, ভালো হয়নি। ওইভাবে চ্যানেলটা রেখে দিয়েছে, বলে কি যে এটা থাক, এটা কি বাবার বাড়ির স্টোর করার জিনিস, যে এটা থাক, মানে ভালো হয়নি তো। কারণ আমি যেটুকু জানি, আমি নার্সিং কোর্স করা মেয়ে, আমি আমার কোর্স করেছি, আমি 1 বছরের কোর্স করেছি, 1 বছরের আমি ডিপ্লোমা কোর্স করেছি তারকেশ্বর থেকে। আমার লেবার কেস পড়া পুরোপুরি আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি, আমার এখনও রেজাল্ট আছে এখানে। পড়াশোনায় খারাপ ছিলাম না, আর ওই কোর্সটাও ভালোভাবেই করেছি। তো কিছুটা হলেও ভাই জানি আমি, কিছুটা হয়তো প্র্যাকটিসে নেই বা এসব ইনভলভ নেই, তাই জন্য অতটা পারি না, কিন্তু কিছুটা তো জানি। যাই হোক, সেখানে গেলে ওই চ্যানেলটা রেখে দিল। তারপরে আবার ওই যেটা হসপিটাল থেকে বানানো ছিল সেটা বলেছিল ব্লক হয়ে গেছে, ওখানের একজন সিস্টার, কিন্তু ব্লক হয়নি, ওই জন্য ওইটা বানিয়েছিল। যে বানিয়েছে তার নার্সিং হোম, তিনিও ডক্টর, কিন্তু যাই হোক ওটা নিয়ে আর কথা বলছি না। স্যালাইন চড়ালো, র্যান্টাক ফ্যান্টাক কিছু একটা ইঞ্জেকশন পুশমুশ করলো, মাইট্রোনিডাজল মানে অ্যান্টিবায়োটিক চালালো। তারপরে ধীরে ধীরে মোটামুটি ব্যথাটা রিকভারিং হলো। তারপরের দিন সকালবেলা হলো, যেহেতু 9:30-10টার সময় আমরা চারুতে অ্যাডমিট করেছি ওকে, পরের দিন সকালবেলা 9টার সময় আমার বর ভোরবেলা 5টার সময় উঠে গেছিলো, নিচে ছিল আমার বর নার্সিংহোমের নিচের তলায়, ও একা ঘুমাচ্ছিল, আর আমি ছেলেকে নিয়ে ওপরে ঘুমিয়েছি। ঘুমানো তো আসে না, মানে ছেলেকে নিয়ে থেকেছি, ভর্তি করেছি যেখানে, কারণ পুরুষ মানুষ অ্যালাউ করবে না। আর ও বাড়ি আসবে কী করে, ও তো বাবা, ও তো বাচ্চা এত ছোট, ও তো আর ছেলেকে রেখে আমার উপর ভরসা। আর সত্যি কথা বলতে আমিও এত মানে ওই জায়গাটায় গিয়ে কোথায় কি, আমি তো ছেলেকে রেখে যেতে পারবো না। তো উনি ছিল। তো আমার বর ভোরবেলা 5টার সময় গিয়ে সেই যেখান থেকে আলট্রাসোনোগ্রাফি করে আসবে সেখানে নাম লিখিয়ে আসে, সব কিছু করে, 1600 টাকা নিয়েছিল। পুরো পেটটা আলট্রাসোনোগ্রাফি করা হলো, সেখানে রিপোর্টে 10টার সময় রিপোর্ট দিল, রিপোর্টে দেখা গেছে যে গল ব্লাডার ইন স্ল্যাজ, ঠিক আছে, SLUDGE স্ল্যাজ। তো যাই হোক, ওটা একটা ডিস্টার্ব। তো আমরা তো অত ডাক্তারি ভাষা বুঝতে পারিনি। আমার বর বলছে কিছু একটা সমস্যা বেরিয়েছে, গল ব্লাডার স্ল্যাজ, মানেটা কি গুগলে গিয়ে দেখতে হবে, আমি তো সময় পেলাম না, দেখে নিব। দেখলাম দুজনে মিলে বসে যে হ্যাঁ, কর্দমাক্ত পলি জমেছে, মানে কাদা জমেছে, যেটা পাথর হয় যখন মানুষের, যখন পাথর হয়, তার পাথর হওয়ার আগের মুহূর্তটা,
ঠিক আছে, আমি তো জাস্ট অবাক, আমার কি হবে এখন। মনে মনে নিজেকে এত স্ট্রং রেখেছি, ভাবতে পারবে না তোমরা। যাই হোক, ডাক্তারকে রিপোর্ট দেখালাম, বড় সার্জেন্ট ডাক্তার এসলো, বড় সার্জেন্ট ডাক্তার আমার বাবুসোনাকে দেখেছে, ওই নার্সিংহোমে এসেছিল, ওনার হাতে। যাই হোক, বড় ডাক্তারবাবু আসলো, ওনার নাম অভিজিৎ মিত্র, তোমরা গুগলে ওনাকে দেখতে পাবে, যে স্কাই কালারের মাস্ক পরা, মানে অপারেশন থিয়েটারে যে কভার পরে সেটা উনি পরে আছে, একটাই ছবি আছে ওনার, অভিজিৎ মিত্র। গুগলে গেলেই সার্চ করবে অভিজিৎ মিত্র গল ব্লাডার সার্জনার, আসবে। খুবই ভালো ডাক্তারবাবু, মানে আমি ডাক্তারবাবুকে নিয়ে কোনো কথা বলতে চাই না, ডাক্তারবাবু খুবই ভালো। তো যাই হোক, তো ওই রিপোর্টটা উনি যখন এসে দেখলো, তখন উনি তো স্বাভাবিক বলবে যে, বলল যে ঠিক আছে, কোনো ব্যাপার না, মানে আমাদেরকে ভালো ব্যবহার করেছে, কোনো ব্যাপার না, এটা ঠিক হয়ে যাবে, আশা করি অপারেশন করা লাগবে না, কারণ কি এটা সবে মাত্র একটুখানি ডিস্টার্ব দেখা দিয়েছে, পাথর হওয়ার আগের মুহূর্ত। চুপ করতে বললাম না তোকে, পাথর হওয়ার আগের মুহূর্ত, তো বাচ্চা যেহেতু সার্জারি না করাই ভালো। তো উনি আমাদের বলল যে ফাস্টিং, মানে উপোস করিয়ে রাখবে, যেহেতু না খাইয়ে রাখবে। তো ওকে ভাত দিয়েছিল, ওকে খাবার দিয়েছিল 2 দিন, না 2 দিন পর ওকে সন্ধ্যাবেলা স্যুপ দিয়েছিল। তো স্যুপটা, ও প্রথম স্যুপটা খেয়েছিল, তারপরে আবার স্যুপ যখন দিয়েছিল তখন ওর ভালো লাগতো না, বমি ভমিটিং শুরু হয়ে গেল, ভালো লাগছিল না। যাই হোক, তারপরে একদিন বাদে আবার স্যালাইন চলিয়ে আবার পরের দিন মানে গলা ভাত দিয়েছিল, ভাতটা পুরো গলিয়ে একদম স্ম্যাশড, আর একটু আলু আর কি। তো ওটাও খেয়েছিল, আর যেদিনকে ওই ভাতটা ওকে খাওয়ালাম, সেদিন আমি যে প্রাণ ফেটে ভগবানকে ডেকেছি যে ঠাকুর, এটা অগ্নি পরীক্ষা আমার, বিশেষ করে সন্তান তো ছোট আমার, তুমি এই ভাতটা খাওয়ার পর যেন ও সুস্থতা ফিল করে, আর আমি যেন ওকে বাড়িতে নিয়ে যেতে পারি। তো আমি সত্যি মা কালীকে এত মন দিয়ে ডেকেছি, ভগবান আমার কথা শুনেছে। তো আমার ছেলের সেই থেকে এই পর্যন্ত এখনও পর্যন্ত অসুবিধা হয়নি, ব্যথা বা বমি কিছু অসুবিধা হয়নি। যেটার মেন সমস্যা ব্যথা হয়, ভমিটিং হয়। তো আমরা 6 দিন ছুটি করে, 6 দিনের শনিবারে ওকে ভর্তি করেছিলাম, শনিবার রাত 10টা 9:30, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, হ্যাঁ বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, মানে 5 দিন পর ওকে আমরা বাড়িতে নিয়ে আসি। 5 দিন, 5 দিন না 6 দিন হবে, 6 দিন হবে। আর ওদিকে হসপিটালে 4-5 দিন, আর এদিকে নার্সিংহোমে 6 দিন পর। মানে এই রকম অবস্থায় বাড়িঘর তো ছেড়েই দিয়েছি, কী অবস্থা। তো যাই হোক, এখনও ছেলে মানে ভালো আছে মোটামুটি, ওর আজকে ফলের রস চলেছে। তো দেখা যাক, এই হচ্ছে ওর কন্ডিশন। আর আমাকে দেখে বুঝতেই পারছো, আমারও তো মনটা কি ভালো লাগে, মনের মধ্যে অশান্তি, ব্রেনের মধ্যে অশান্তি, কিচ্ছু ভালো লাগে না, কোনো রকম কিছু আর ভালো লাগছে না। এখন যেটা মেন কথা, সেটা ডক্টর বলল 6 মাস ওকে সেদ্ধ ভাত খাওয়াতে হবে। তো 6 মাস সেদ্ধ ভাত খাওয়ানোর জন্য আমি রাজি আছি, দরকার হলে ওকে ভাতের মার খাইয়ে খাইয়ে আমি ঠিক রাখবো, কিছুতেই আমি ডাক্তারের কথার খিলাফ হব না। আমি নিজের মনকে পুরো পাথর বানিয়ে ওকে খাওয়াবো, যতটা কষ্ট করা লাগে। খাওয়া নিয়ে কথা তো, বাঁচিয়ে রাখা নিয়ে কথা, যেহেতু সার্জারির পথে যাব না, চেষ্টা করব যাতে সার্জারি না করা লাগে। সেই জন্য ওকে আমি সিদ্ধ ভাত এখনও দিচ্ছি, পটল কাঁকরোল পেঁপে আলু এই সমস্ত সেদ্ধ ভাতটা দিয়ে গলিয়ে, বীজ ছাড়া, বীজ পটল, যেমন পটল আর কাঁকরোলের বীজ তো আর দেওয়া যাচ্ছে না, ওগুলো বের করে নিচ্ছি, বা কচি নিয়ে আসছে সেগুলো খাওয়াচ্ছি ওকে ভালো করে মেখে দিচ্ছি, সেগুলো খেয়ে ঠিক আছে মোটামুটি, কোনো খারাপ এখনও হয়নি। তোমরা একটু প্রে করো যেন আমার বাবু সোনা ভালো থাকে, সুস্থ থাকে, আর অবশ্যই কোনো খারাপ কোনো কিছু যেন না হয়। আর 6টা মাস তো দেখতে দেখতেই চলে যাবে, কিছু করার নেই, এটাই আমার জীবনের একটা লড়াই শুরু হয়ে গেল, ব্যাস। আজকে ভিডিও অনেক বড় হয়ে গেল, কিছু করার নেই, পুরো ঘটনা বলতে গেলে তো বড় হবেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।